নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ ডে 3 ইন ওমান। বাট আজকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আমার কাজ এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। যে প্রজেক্টের জন্য এসেছিলাম ওটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। তো এখন আমি ওমান থেকে ফ্লাইট ধরে বাড়ি যাবো। তো চলুন আজকে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। টাইম নেই আমার হাতে, আমাকে খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে, কারণ এখানেও চেক করার অনেক কিছু ব্যাপার রয়েছে। ট্রলিতে সমস্ত কিছু জিনিস আমি ভরে নিয়েছি। আমার কাঁধের ব্যাগ, এখানে যা জিনিসপত্র ছিল সব কিছু ভরে নিয়েছি। স্যার কিছু আমাকে গিফট দিয়েছিল, যেগুলো আমি অলরেডি ব্যাগে নিয়ে নিয়েছি। তো চলুন বেরিয়ে পড়ি। অন্যান্য দিনের তুলনায় আজকের গরমটা এখানে একটু কম রয়েছে। আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছি, তাই আর রাতে খাবো না কিছু, না খাওয়াটাই ভালো। এখানে ভালো ব্যাপার হচ্ছে এই যে আমি ভেজ খাবারগুলো পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার জন্য খুব সাপোর্ট হয়েছিল। আপনি এখানে ভেজ হোটেল কিন্তু খুব সহজে পাবেন না মাস্কিটে, কারণ এখানে সবাই নন ভেজ খায়। এই হচ্ছে ব্যাপার। স্যারের অফিসে এসেছিলাম স্যারের সঙ্গে কানেক্ট করার জন্য। স্যার আমাকে ছাড়তে যাবে এখন। এখন আমাদের ওখানে প্রায় রাত্রি অন্ধকার হয়ে গেছে, আর এখনও অবধি লাইট রয়েছে, প্রায় সন্ধে হওয়ার অবস্থায়। সব রেডি है? এই যে মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে শিব বাজার। আর এখানকার এলাকা খুবই সুন্দর রয়েছে। এখানেই স্যার থাকেন এবং স্যারের অফিসও এখানে রয়েছে। এখান থেকে এয়ারপোর্ট 40 কিলোমিটার দূরে রয়েছে, যেটা 30 মিনিটে স্যার কভার করতে পারে, কারণ এখানে হাইওয়েতে উঠে যাওয়ার পর 120-তে নন স্টপ গাড়ি চলে। তো মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট লাগতে পারে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এখানে কোনো ট্রাফিকের ঘর, মানে সাইডে কোনো ট্রাফিক ঘর আছে অথবা ট্রাফিক পুলিশ দাঁড়াবে, এইরকমটা কোনো কিছুই নেই। দেখুন এখানে সব কিছু সিস্টেমেটিক, এবং এখানে সিটি মারাটাও অ্যালাউ নেই। আপনার ট্রাফিক লাইট যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, গ্রিন সিগন্যাল চলে এসছে, আপনি সিটি মারবেন আগে যাওয়ার জন্য, এইরকম কোনো কিছু নয়। কিন্তু গাড়ি, সামনের গাড়ি ধীরে ধীরে যাবে, যাওয়ার পর আপনি সেই অনুযায়ী আপনাকে কিন্তু গাড়িটা চালিয়ে যেতে হবে। কিছুক্ষণ যাওয়ার পর আপনি চাইলে স্পিডে যেতে পারেন এক সাইড হয়ে। এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এই হাইওয়ের নাম হচ্ছে সুলতান কাবু স্ট্রিট। এই হাইওয়েতে আপনি 120 কিলোমিটার স্পিডে যেতে পারবেন। ট্রাকের জন্য 100 কিলোমিটার পার আওয়ার এবং গাড়ির জন্য 120 কিলোমিটার আওয়ারে আপনি যেতে পারবেন। এখানে অতিরিক্ত গরমের জন্য সাধারণত বাইক খুব কমই চলে এবং সবাই প্রাইভেট কার ইউজ করে, এবং প্রত্যেকটি প্রাইভেট কারে এসি রয়েছে। দোস্ত ফাইনালি আমরা এয়ারপোর্টের পাশাপাশি চলে এসেছি। এই দেখুন এখানে ফ্লাইট একটা ল্যান্ড করতে চলেছে। স্যার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। 10 মিনিট পর্যন্ত ফ্রি থাকে এখানে গাড়ি নিয়ে আসার পর। 10 মিনিটের পর হলে চার্জ দিতে হয়। আমি বললাম স্যার চলেই যান, আমি এখানে সব কিছু নিজেই করে নেবো। আর এই এয়ারপোর্টে কিছু নির্দিষ্ট রুল আছে, ভিডিও এসব করা যাবে না। তো যেখানে ওই রুলগুলো থাকে সাধারণত আমি ভিডিও করতে পারবো না, মানে যেহেতু এখানে আমি বাইরে এসেছি, আমার এটা করা উচিত হবে না, ওনাদের আইনের বিরুদ্ধে যাওয়া। তো দেখা যাক কতটা কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখন আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকবো। এখানে দেখুন ডিপারচার রয়েছে, আর এখানে খুব খুব সুন্দর নাজারা। তোমার আমাকে জি কাউন্টারে যেতে হবে, ওখানে এয়ার ইন্ডিয়া রয়েছে। তারা বললো আমাকে এখন এটা খুলতে লেট হবে, ফ্লাইটটা আমার 12টায় রয়েছে আর আমি এখানে 8টায় এসেছি। একটুক্ষণ পর এটা খুলবে এর কাউন্টার। আর এখানে ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে এখানে সব কিছু শো করবে। এটা হচ্ছে এই এয়ারপোর্টের ভেতরের অংশ। কাউন্টারটা চেঞ্জ হয়েছে, জি থেকে এইচ হয়ে গেছে। তো আমরা এইচ কাউন্টারে গিয়ে ওয়েট করব, তারপরে চেকিং চালু হলে আমরা প্রবেশ করব। ওয়েব চেকিং স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন লাগেজ জমা করব। এয়ার ইন্ডিয়াতে যেটা দেখলাম যে ওয়েব চেকিংটা আপনি নিজে করতে পারবেন না, ওটা করার জন্য আপনাকে এয়ারপোর্টে এসেই করতে হবে। আমি আমার লাগেজটা এখানে জমা করে দিয়েছি, এরপর আমাকে এরা টিকিট দেবে। এখানে দেখুন
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মুম্বাই B2, আর গেট নাম্বার ওপেন হবে 23:15-তে। এটা রয়েছে B2 গেট। আর এখানে রয়েছে দেখুন বির সমস্ত গেট ওই সাইডে যেতে হবে, তো আমাকে এই সাইডে যেতে হবে এখন। এখানে ডিউটি ফ্রি আইটেম রয়েছে, লেখাই রয়েছে ওপরে ডিউটি ফ্রি আইটেম, মানে কোনো ডিউটি লাগবে না এখান থেকে কোনো যদি মাল নিয়ে যান। এখানে সিকিউরিটি চেক করতে বেশিক্ষণ সময় লাগলো না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সিকিউরিটি চেক হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে একটু বেশি সময় লাগে এর তুলনায়, আর এখানে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে সিকিউরিটি চেক। এখানে পুরো রয়েছে দেখেছেন গেট 1 এই সাইডে, তারপরে রয়েছে গেট 2 ওই সাইডে। এখানে রয়েছে গেট 2। চলুন একটু ঘুরে দেখা যাক এয়ারপোর্টটি। ওই সাইডে যেখানে নীল লাইটটা জ্বলছে ওটা এক্সেলেটার আছে, ওইখান দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু ওই সাইডে একটা বন্ধ রয়েছে, মানে এই দিকে যাওয়ার রাস্তাটা বন্ধ রয়েছে, তো সেই কারণে আমি ওটাতে যাব না, আমি এখন নর্মালি হেঁটে হেঁটে যাবো। এখানে B5 রয়েছে, এখানে দেখুন B7 থেকে B24। এখানেও এক্সেলেটার রয়েছে নিচে নামার জন্য, গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। এখানে লিফট রয়েছে, আপনি চাইলে লিফট দিয়ে নিচে নামতে পারেন। আর এখানে সিঁড়ি রয়েছে প্লাস এক্সেলেটার भी রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, চাইলে বসতে পারেন। আমি একদম গ্রাউন্ডে চলে এলাম। ওই এক্সেলেটার আছে, কিন্তু ওঠার সময় আপনাকে সিঁড়িতেই উঠতে হবে, তো এটা একটু আপনার জন্য কষ্টজনকও হতে পারে, কারণ সাধারণত এগুলোতে নামারই জন্য বেশি মানুষ আসে, ওঠার জন্য খুবই কম। আপনি চাইলে এখানে একটু বসতে পারেন, এখানে যে সৌন্দর্য দৃশ্য রয়েছে সেটার উপভোগ নিতে পারেন। এয়ারপোর্টগুলো সাধারণত খুব ভালো সুবিধাই প্রোভাইড করে, আমাদের ইন্ডিয়াতে কেন বলুন আর বাইরের দেশে কেন বলুন, আমাদের ইন্ডিয়াতে যে এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলো কোনো অংশে কম নয়, যথেষ্ট আপডেটেড, যথেষ্ট সুন্দর এয়ারপোর্ট। আমাদের কলকাতা এয়ারপোর্ট বলুন, মুম্বাই বলুন, চেন্নাই এয়ারপোর্ট বলুন, এগুলো খুব খুব সুন্দরভাবে, মানে ওর যে ইন্টেরিয়ার আছে ওটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, খুব ভালো কাজ করা রয়েছে। এখানে আপনাদের একটা দৃশ্য দেখাই, দেখুন অ্যাকচুয়াল এক্সেলেটারের মধ্যে কি হয় সেটা এখানে দেখা যাচ্ছে, দেখুন। এক্সেলেটারটা খুবই স্মার্ট রয়েছে। আমি এতক্ষণ বন্ধ ছিল, যখন আমি চলে এলাম তখন এটা চলা স্টার্ট হয়েছে। এনার্জি সেভ করার জন্য এই প্রসেসটি করা হয়েছে, প্লাস মেনটেন্যান্সের ব্যাপার রয়েছে, কারণ একটা মেশিন যদি সবসময় চলতে থাকে ওর পার্টস খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে পারে, কিন্তু এটা যদি বন্ধ থাকে, যখন পিপল আসবে তখনই যদি এটা চালু হয় সেটা অনেকটাই ভালো হয়। এই সাইডে দেখুন পাথর রয়েছে এবং লাইট দেওয়া রয়েছে, এখানকার ওয়াশরুম। আর এখানে দেখুন টিস্যুটা পাওয়ার জন্য আপনাকে একটু ঝুঁকতে হবে, এখানে টিস্যু রয়েছে, টিস্যু নেওয়ার পর টানবেন, টানার পর হাত পুছলেন, আর এখানে ডাস্টবিন রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, তো ওটা আপনাকে একটু ভালো করে লক্ষণ করতে হবে। তো আস্তে আস্তে যখন আপনি ট্রাভেল করবেন সব কিছু ধীরে ধীরে জানতে পেরে যাবেন। যেখানে বসে আছি তার উল্টো সাইডে দেখুন স্মোকিং লাউঞ্জ আছে, দেখছেন, ওই রুমের মধ্যে গিয়ে আপনারা ধূমপান করতে পারেন, ওখানে অ্যালাউ রয়েছে। সিগারেট অথবা কোনো কিছু যদি খাবার থাকে যেটা ধূমপানের মধ্যে আছে, তো ওখানে গিয়ে আপনি খেতে পারেন। ফাইনালি আমাদের অনবোর্ডিং স্টার্ট হয়ে গেছে এয়ার ইন্ডিয়াতে। একটু অ্যাডভান্স এরা স্টার্ট করেছে, টাইম যে টাইমটা দেওয়া ছিল তার থেকে 10 মিনিট আগে এরা অনবোর্ডিংটা স্টার্ট করেছে। 2 hours later কমপ্লিট। এখন আমরা ফ্লাইটে উঠবো। এইখানে দেখুন এখানে একটা ফ্লাইট রয়েছে, ওমান এয়ার, সব ওমান এয়ারের ফ্লাইট রয়েছে একের পর এক। এখন আমরা প্লেনে চড়তে যাচ্ছি। এখানে আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে।
প্রথমে রয়েছে বিজনেস ক্লাস, এরপর রয়েছে ইকোনমি। আমার সিট নম্বর হচ্ছে 25F 25F হ্যাঁ সিট নাম্বার 25F। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে জানলার ধারে সিট দেওয়ার জন্য, উনি আমাকে কিন্তু জানলার ধারেই সিট দিয়েছেন। এটা হচ্ছে আমার 25F, একদম জানলার ধারের সাইড। এয়ার ইন্ডিয়াতে যেটা দেখলাম এই যে কাভারগুলো থাকে এগুলো খুব নোংরা হয়ে গেছে, কিন্তু ইন্ডিগোতে এটা খুব ক্লিন থাকে। এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, এখানে টিস্যু রয়েছে, এখানে ডাস্টবিন, এটাকে টিপলেই এখানে ডাস্টবিন রয়েছে, টিস্যুটা আপনি ফেলতে পারবেন। আর এটাকে অবশ্যই লক করবেন, এটা এইভাবে থাকে, এটাকে লক করবেন এবং টেনে খুলবেন, এইদিকে করে দিলে এটা খুলে যাবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে লাগেজগুলো কিভাবে প্লেনে আপলোড হচ্ছে, দেখুন। ফাইনালি আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। এবার আমাদের ফ্লাইট এখন টেক আপ করার জন্য রেডি হয়ে গেছে। ভাবলাম যে পয়সা একটু অতিরিক্ত হয়ে গেছে খরচা করার জন্য, তো 300 টাকা দিয়ে এই নুডলসটা কিনেছি। আমি তো কোনোদিন নুডলস খাইনি, ছোটোবেলা খেয়েছিলাম, তো এটা আমি কিনেছি 300 টাকা দিয়ে। তো এটা দেখা যাক এর মধ্যে কী টেস্ট রয়েছে। অবশ্যই জিনিসপত্রের দাম বেশি হবে, কারণ এখন আমি গ্রাউন্ডে নেই, প্লেনে রয়েছি। তো দেখা যাক কী হয়, দেখা যাক এর টেস্ট কেমন হয়। 2 hours later. জাস্ট এটা খাওয়া শেষ করলাম, এটার টেস্ট একদম বেকার, টেস্ট নাই বললেই চলে। একটু খিদে লেগেছিল, তাই জন্য ভাবলাম কিছু খাওয়া যাক। এটা ছাড়া তো এদের কাছে ভেজে আর কোনো কিছু আইটেম নেই, তাই জন্য এটাই খেলাম। এখন বর্তমানে ফ্লাইটের লাইট একদম কমিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষজন ঘুমাতে পারে। এটা কিন্তু খুব ভালো একটা রুলস, খুব সুবিধা হয়েছে, কারণ এখন রাতের ফ্লাইটে সবাই শুতে যায়, তো লাইটটা একদম কমিয়ে দিয়েছে, সবাই রিল্যাক্সভাবে ঘুমোতে পারে। এখন ফ্লাইট থেকে নামবো আমরা। এখন বাইরের দৃশ্য দেখুন, আর এই যে গাড়িটা রয়েছে, বাসটি এসছে, এই বাসে করে আমরা সবাই এগেন এয়ারপোর্টে যাব। বর্তমানে ওই বাসটি ভর্তি হয়ে যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছি, আর একটা বাস আছে, ওটাতে আমরা যাব সবাই। এখন আমরা রয়েছি ছত্রপতি শিবাজি অর্থাৎ মুম্বাই এয়ারপোর্টে। ফাইনালি আমরা বাস থেকে নেমে এবার ব্যাগ কালেক্ট করতে হবে আমাকে এখানে ইমিগ্রেশনটাও কমপ্লিট করতে হবে, তারপরে বাকি সব হবে। তো ইমিগ্রেশনটা কমপ্লিট করা দরকার রয়েছে। সবার প্রথমে আমি এন্ট্রি করতে পেরেছি মাত্র 30 সেকেন্ডেই, ঠিক আছে।
আমাদের ইন্ডিয়াতে যেটা অপশন রয়েছে খুব সহজেই ইমিগ্রেশন কমপ্লিট করা যায়, যেটা হচ্ছে ফার্স্ট ইমিগ্রেশন হয়, সেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওটাকে প্রথমে রেজিস্টার করতে হয়। তারপরে আপনি চাইলে ওটা খুব সহজেই ইন্ডিয়াতে যখন ট্রাভেল করবেন ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য, অর্থাৎ 30 থেকে 1 মিনিটের মধ্যে আপনি এন্ট্রি করতে পারবেন। এটা আমার খুবই ভালো লাগলো, মানে জাস্ট বোর্ডিং পাস স্ক্যান করলাম, তারপরে পাসপোর্ট স্ক্যান, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে একটা ফটো, বাস কমপ্লিট। এরপর আমি আমার লাগেজটা নেব, এরপর আমাকে মুম্বাই থেকে কলকাতা যেতে হবে। আর এখানে আমাদের 8 নম্বর কাউন্টারে কিন্তু আমার লাগেজটা আসবে, অর্থাৎ আমার ট্রলি ব্যাগটা এখানেই আসবে। তো প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল করছিলাম, তো এটা রেজিস্টার করে রেখেছিলাম, যেটার আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ওটা আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন ওটা রেজিস্টার করবেন। ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে সিকিউরিটি চেকের পর ওই অফিসটা আছে, ওই অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটার আলাদা কাউন্টার আছে, সেটাতে আপনি করতে পারবেন। ওখানে কেউ থাকবে না, কারণ খুব কম লোকই জানে ওটার ব্যাপারে, আর খুব সহজেই হয়ে যায় ওটা। এখনও পর্যন্ত কেউ আসতে পারেনি, কয়েকজন আসছে খুব স্লোলি, কিন্তু আমি অনেক আগে থেকে এসেই দাঁড়িয়ে রয়েছি এখানে। আমার লাগেজ আসেনি, তাই জন্য আমাকে দাঁড়াতে হয়েছে। ফার্স্ট ইমিগ্রেশন যে প্রসেসটা অবশ্যই আপনারা করবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা করে রাখবেন ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে। ওখানে বলবে যে ফার্স্ট ইমিগ্রেশন কিভাবে হয়, ওটা আপনি ইমিগ্রেশন করার পর আপনার একটা অফিস আছে এক সাইডে, ওই অফিসে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফটো সব কিছু নিয়ে ওটা রেজিস্টার করবে। 2 থেকে 1 দিনের মধ্যে ওটা রেজিস্টার হয়ে যায়। তারপর থেকে আপনি ফার্স্ট ইমিগ্রেশন যতবার পর্যন্ত আপনি ট্রাভেল করবেন না কেন, ফার্স্ট ইমিগ্রেশন আপনার রেজিস্টার হয়ে থাকবে। ফাইনালি আমার লাগেজ আমি পেয়ে গেছি। আমার হাতে খুব কম সময় রয়েছে, কারণ আমাকে এগেন আবার একটা ফ্লাইট ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। আমি জাস্ট জমা করে এলাম আমার লাগেজটা, বেশিক্ষণ লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে লাগেজটা নিয়েছে। এদের প্রসেসটা খুব ফাস্ট ছিল, কারণ এরা জানে যে ফ্লাইট যদি বেশি দেরি করি তাহলে ফ্লাইটটা এদের ছাড়া হতে পারে। তো ফাইনালি সিকিউরিটি চেক যেটা ছিল সেটাও হয়ে গেছে। এখন আমাদের ফ্লাইটের কাছে যেতে হবে, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। অনবোর্ডিং প্রসেস যদিও চালু হতে দেরি রয়েছে, 10-15 মিনিট অ্যাবাউট রয়েছে অনবোর্ডিং স্টার্ট হতে। আমি ডাইরেক্ট ওইখানে গিয়েই ওয়েট করব, কারণ ফ্লাইট ছাড়ার সময়ও হয়ে গেছে। গেট নাম্বার হচ্ছে 65 আমাকে যেতে হবে। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গিয়ে ফ্লাইটে বসবো। আর এটা 2.5 ঘন্টার জার্নি রয়েছে, 2 ঘন্টা অ্যাবাউট 40 মিনিট। এর মধ্যেই আমরা কলকাতায় পৌঁছে যাব, কলকাতা থেকে তারপর বাড়ি। আমার সিট হচ্ছে 18B। ওটা তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য জানালার সাইডে দিয়েছিল, বাট এটাতে মিডলে দিয়েছে। বি মিনস মিডিল। এখানে দেখুন লেখা আছে প্রিমিয়াম ইকোনমি, এটা প্রিমিয়াম ইকোনমিদের জন্য। এরপর ইকোনমি। ফাইনালি আমি আমার সিটে বসে পড়েছি, আর এইখান থেকে একদম ভোরের সকাল। এয়ার ইন্ডিয়াতে এই খাবারগুলো দিয়েছে ব্রেকফাস্টের জন্য, সবার জন্য ফ্রিতে। এখানে এটা হচ্ছে একটা দই আর আমুল বাটার, আর এখানে এইগুলো। ফ্লাইট থেকে নামবো।
লাগেজটা কালেক্ট করতে হবে, যে ট্রলি ব্যাগটা রয়েছে। এবার আমি যাবো এক্সপ্ল্যানেডে, এক্সপ্ল্যানেড থেকে বাস ধরে বাড়ি যেতে হবে আমাকে। এটা 7 নম্বর কাউন্টারে আসবে, এটা হচ্ছে 7 নম্বর কাউন্টার, আর এই কাউন্টারে ট্রলি ব্যাগ রয়েছে। ফাইনালি আমি আমার ট্রলি ব্যাগ পেয়ে গেছি। এখন আমি এখান থেকে এক্সিট করব, এক্সিট করে একটা বাইক বুক করে আমাকে এক্সপ্ল্যানেডে যেতে হবে। এক্সপ্ল্যানেডে যাওয়ার পর ওখান থেকে বাস বুক করে বাড়ি যেতে হবে। তো এখন আমি একটা র্যাপিডো বুক করেছি, করে এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে আমার বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যেতে হবে। ওই দীঘার সাইডের বাস ইনি বললেন যে আছে 3 নম্বর বেলগড়িয়া এক্সপ্রেসে আমরা এখন যাচ্ছি। ওইখান থেকে স্টেট বাস আসবে ইনি বললেন, তো সেই অনুযায়ী আমি যাচ্ছি। ওইখানে গিয়ে বাস ধরে আমাকে বাড়ি যেতে হবে। আজ এখানে গরম রয়েছে ভালো মোটামুটি। বাড়িতে ফোন করেছিলাম এই কয়েকদিন আগে, গরমের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে এখানে বললো। স্বাভাবিক আগে যেরকম গরম ছিল তার থেকে অতিরিক্ত গরম বেড়েছে। ফাইনালি আমি এই সময় জাস্ট বাড়ি ঢুকলাম, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে বাসে অনেক জাম ছিল। এই বিজেপি জেতার পর যে ঘোষণাটি করলো যে মহিলাদের জন্য সরকারি বাসগুলোতে কোনো টিকিট লাগবে না, সেই কারণের জন্য আর বাসে আমরা উঠতে পারবো না। কারণ একটা বাসে মানে আমি যখন আসলাম, যে স্টেট বাসটা আসলাম, তো ওই বাসে ছেলের পরিমাণ মানে 10 থেকে 15 জন, আর বাকি সব মহিলা। পুরো আমার গায়ের মানে একদম জেকে যাচ্ছে, এত মহিলা। অন্য কোনো বাসে উঠছেই না, তারা সব ওই স্টেট বাসের জন্য অপেক্ষা করছে। মানে আমরা যে আগে স্টেট বাসে যেতাম আর যেতে পারবো না। আমি এর আগেও কয়েকবার বাস মিস করেছি এই এত অতিরিক্ত ভিড়ের জন্য। যখন বাসে মহিলা থাকবে জানেন আপনারা, ওঠা উচিত হবে না, ওখানে খুবই সমস্যা হয়। তো সেক্ষেত্রে সমস্যা একটু, আমাদের স্টেট বাসে ওঠাটা একটু সমস্যার ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আজকে বসেই এসেছি, কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু চাপ ছিল, প্রচুর প্রচুর চাপ ছিল মহিলার, তার জন্য একটু বেশি ঠাসাঠাসি হয়ে গেছিলো আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর দেখাবে অনেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।